বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো গোলাপ গাছের পরিচর্যা। মার্চ মাস এমন একটা সময় যে সময় আমাদের বাগানের প্রত্যেকটা গোলাপ গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটে। এটা এমন একটা সময় যে সময় আমরা যদি আমাদের বাগানের প্রত্যেকটা গোলাপ গাছে সামান্য কিছু পরিচর্যা করতে পারি, বাগানের প্রত্যেকটা গাছের যেমন ভালো গ্রোথ হবে, ঠিক তেমনই কিন্তু বাগানের প্রত্যেকটা গোলাপ গাছে প্রচুর পরিমাণে ফুলও আসবে। সম্পূর্ণ ফ্রিতে কিভাবে আমরা আমাদের বাগানের প্রত্যেকটা গোলাপ গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারি, তাছাড়া কোন ধরনের লিকুইড খাবার এই সময় আমরা তৈরি করব, একদম বিনামূল্যে যে লিকুইড খাবার আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবো, সম্পূর্ণ ঘরোয়া অর্গ্যানিক পেস্টিসাইড কিভাবে তৈরি করব, সব কিছু ডিটেলসে দেখাবো আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকো বন্ধুরা, একটু স্কিপ করে দেখো না। স্কিপ করে দেখলে অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, তোমরা যদি তোমাদের বাগানের প্রত্যেকটা গোলাপ গাছে সম্পূর্ণ গ্রীষ্মকাল প্রচুর পরিমাণে ফুল পেতে চাও, যদি বাগানের প্রত্যেকটা গোলাপ গাছকে সুস্থ রাখতে চাও, তাহলে আজকের আমার এই ভিডিওটা অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে দেখো। কিভাবে আমি পরিচর্যার টিপসগুলো দেবো সেগুলো ফলো করো, তাহলে তোমাদের বাগানের প্রত্যেকটা গোলাপ গাছে যেমন প্রচুর পরিমাণে ফুল আসবে, ঠিক তেমনই কিন্তু বাগানের প্রত্যেকটা গোলাপ গাছ সুস্থ থাকবে। কারণ শুধুমাত্র খাবার প্রয়োগ করলেই যে বাগানের প্রত্যেকটা গোলাপ গাছে প্রচুর পরিমাণে ফুল আসে তা নয়, জানতে হয় কয়েকটা টিপস, যে টিপসগুলো ফলো করলে তবেই কিন্তু তোমাদের বাগানের প্রত্যেকটা গোলাপ গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। যদি তোমরা মার্চ মাসে অথবা ফেব্রুয়ারি মাসে গোলাপ গাছের রিপোর্টিং বা প্রুনিং করে থাকো, তাহলে এই সময় তোমাদের বাগানের প্রত্যেকটা গোলাপ গাছের কিন্তু যেমন ভালো গ্রোথ আসছে, ঠিক তেমনই গাছে প্রচুর পরিমাণে কুঁড়িও আসছে। কিন্তু যদি এই দুটো কাজের মধ্যে কোনো কাজই এখনও পর্যন্ত তোমরা করে উঠতে না পারো, আর যদি গোলাপ গাছে রুট বাউন্ড হয়ে থাকে, যদি গোলাপ গাছ বড় টবে প্রতিস্থাপন করার বদলে ছোট টবে থেকে যায়, তাহলে কিন্তু এখন এই মুহূর্তে গোলাপ গাছের গ্রোথটা অনেকটাই স্লো হবে। কিভাবে রিপোর্ট বা প্রুনিং করতে হবে সেটা এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো খুব ছোট্ট করে দেখাবো, অবশ্যই তোমরা ভিডিওটা একটু প্রথম দিকে দেখে নাও। যদি তোমাদের রিপোর্ট বা প্রুনিং করা হয়ে গিয়ে থাকে, তাহলে এই অংশটুকু স্কিপ করে পরের অংশটুকু দেখতে পারো। তো প্রথমেই দেখো, আমি কিন্তু তোমাদেরকে প্রুনিং করা দেখালাম, খুব হালকা করে আমি টিপ প্রুনিং করে দেখালাম। এই সময় হার্ড প্রুনিং করা যাবে না। এরপর দেখাচ্ছি রিপোর্ট করা। রুট বল না ভেঙে কিন্তু এই মার্চ মাসে তোমরা এখনও পর্যন্ত গাছের রিপোর্ট করতে পারো। যদি এখনও পর্যন্ত রিপোর্ট করা হয়ে না থাকে, যদি গাছের গ্রোথ বন্ধ হয়ে গিয়ে থাকে, তাহলে রিপোর্ট করার জন্য যে টবে গাছ ছিল সেই টবের থেকে 2 ইঞ্চি বড় সাইজের টব নিতে হবে। আমার গাছটা ছিল 6 ইঞ্চি টবে, আমি এবার নিলাম একটা 8 ইঞ্চি টব। তো এই কাজটা আমি করেছি 15 দিন আগে, তো এই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো, এখানে সমপরিমাণ মাটি এবং সমপরিমাণ কম্পোস্ট নিয়েছি, তার সাথে আমি নিয়ে নিলাম 1 মুঠো পরিমাণ নিমখোল। তো এর সাথে তোমরা কিন্তু কোকোপিট নিতে পারো। যেহেতু আমি গাছটা রিপোর্ট করছি, প্রতিস্থাপন করছি না, তাই কোকোপিট নিলাম না। তো বালি এই মাটির মধ্যে আগে থেকেই আছে, সেই কারণে বালি দিলাম না। তোমরা চাইলে এখানে 1 মুঠো পরিমাণ লাল মোটা দানার বালি মিশিয়ে নিতে পারো। তো প্রথমে টবের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালোভাবে তৈরি করতে হবে। গোলাপ গাছ ভালো রাখার জন্য ড্রেনেজ সিস্টেমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ড্রেনেজ সিস্টেম ভালোভাবে তৈরি করার পর গাছটা কিন্তু খুব ভালোভাবে আমি ঠিক মিডল বরাবর প্রতিস্থাপন করলাম বা রিপোর্ট করলাম। রুট বল কিন্তু একেবারেই ভাঙা যাবে না। রিপোর্ট করার পর দিয়ে দেবো ভরপুর মাত্রায় জল এবং গাছটাকে ছায়ায় রেখে দেবো অন্তত 1 সপ্তাহের জন্য। তারপর আবার এই গাছটাকে আমরা ফুল সানলাইটের মধ্যে রাখতে পারবো। বন্ধুরা, এবার আসি কয়েকটা পয়েন্টের কথায়, যে পয়েন্টগুলো জানলে তবেই কিন্তু বাগানের গোলাপ গাছগুলো এই সময় ভালো থাকবে, সুস্থ থাকবে। পয়েন্ট নাম্বার 1, বাগানের অন্যান্য গোলাপ গাছগুলো এই সময় আমরা কোথায় রাখবো? সম্পূর্ণ মার্চ মাস আমরা কিন্তু গাছগুলোকে ফুল সানলাইটের মধ্যেই রাখবো। তবে যখন থেকে আবহাওয়ার তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে, তখন থেকে কিন্তু আমাদের বাগানের প্রত্যেকটা গোলাপ গাছকে গ্রিন নেটের ছায়ায় রাখতে হবে। দুপুরের অতিরিক্ত রোদ্দুর কিন্তু গোলাপ গাছ একেবারেই সহ্য করতে পারে না, যখন তাপমাত্রা অনেকটা বেশি বেড়ে যায়। এই মুহূর্তে যেহেতু টেম্পারেচার অনেকটা বেশি বাড়েনি, তাই আমরা কিন্তু আমাদের বাগানের প্রত্যেকটা গোলাপ গাছকে ফুল সানলাইটের মধ্যেই রাখবো। তবেই কিন্তু বাগানের প্রত্যেকটা গোলাপ গাছের খুব ভালো গ্রোথ হবে, গাছে পোকামাকড়ের আক্রমণ অনেক কম হবে। আর এখন যদি আমরা গাছগুলোকে ছায়ায় রেখে দিই, তাহলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে পোকামাকড় এবং ফাঙ্গাসের আক্রমণ হবে। পয়েন্ট নাম্বার 2, জল আমরা গোলাপ গাছে কতটা পরিমাণ প্রয়োগ করব। আমরা যে যেখানে থাকি সেখানকার আবহাওয়ার তাপমাত্রা যদি অনেকটা বেশি হয়, যদি প্রতিদিন টবের মিডিয়া শুকিয়ে যায়, তাহলে আমাদের কিন্তু প্রতিদিন গাছে জল প্রয়োগ করতে হবে। টবের মিডিয়া যেন সব সময় ময়েশ্চার থাকে, কখনো যেন মাটি একেবারে শুকিয়ে না যায়। তবে টবের ড্রেনেজ সিস্টেম সবসময় ঠিক রাখতে হবে। যদি টবের ড্রেনেজ সিস্টেম ঠিক না থাকে, যদি গাছের গোড়ায় জল জমে, তাহলে কিন্তু গোলাপ গাছে ডাইব্যাক আসবে এবং সম্পূর্ণ গোলাপ গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবে আর গোলাপ গাছটা হঠাৎ করেই মারা যাবে। তাই টবের মিডিয়া সবসময় ময়েশ্চার রাখার সঙ্গে সঙ্গে ড্রেনেজ সিস্টেমটা ঠিক রাখার ব্যবস্থাও কিন্তু আমাদের করতে হবে।
যদি টবের মাটি সবসময় ময়েশ্চার থাকে তাহলে গাছ সবসময় সবুজ থাকবে, গাছ কখনো ঝিমিয়ে যাবে না, সবসময় সবুজ ও সতেজ থাকবে। পয়েন্ট নাম্বার 3, বন্ধুরা, গোলাপ গাছে ফুল ফুটে যাওয়ার সঙ্গে সঙ্গে যখনই ফুলের কালার ডিসকালার হয়ে যাবে সেই সময় কিন্তু আমাদেরকে গোলাপ গাছের ডেড হেডিং করতে হবে। কখনোই শুকিয়ে যাওয়া ফুল গাছে বেশি দিন রাখা যাবে না। শুকিয়ে যাওয়া ফুল গাছে বেশি দিন থাকলে সেই গাছের কিন্তু গ্রোথ থমকে যায়। ফুলের পাপড়ি ঝরে পড়ার আগেই কিন্তু আমাদেরকে 5 পাতার ওপর থেকে অথবা 3 পাতার নিচ থেকে কেটে দিতে হবে। যদি গাছে সম্পূর্ণটাই 3 পাতা থাকে তাহলে 3 পাতার নিচে থেকেই কাটতে হবে, কিছু করার নেই। কিন্তু যদি 5 পাতা থাকে তাহলে 5 পাতার ওপর থেকে কাটতে হবে এবং কাটা অংশে ফাঙ্গিসাইডের প্রলেপ লাগাতে হবে। এই কাজটা করার পর তোমরা কিন্তু আরও একটা বিষয় লক্ষ্য করবে যে গাছের যে গ্রাফটিং এরিয়া থাকে, গ্রাফটিং নোটের নিচ থেকে যদি কোনো ব্রাঞ্চ আসে সেই ব্রাঞ্চগুলো কিন্তু শাকার ডাল বা এলা ডাল, এই ব্রাঞ্চগুলোকে কিন্তু কেটে দিতে হবে। আমার কাছে এই মুহূর্তে শাকার ব্রাঞ্চ বা এলা ডাল নেই, তো আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। মিনিয়েচার ভ্যারাইটির গোলাপ গাছে কিন্তু কোনো এলা ডাল বা শাকার ডাল হয় না, সমস্তটাই কিন্তু অরিজিনাল ডাল হয়। শুধুমাত্র হাইব্রিড ভ্যারাইটির গোলাপ গাছগুলোতে কিন্তু গ্রাফটিং নোট থাকে এবং প্রত্যেকটা গ্রাফটিং নোটের নিচ থেকেই এলা ডাল বা শাকার ডাল আসে। পয়েন্ট নাম্বার 4, বন্ধুরা, আমাদের বাগানের প্রত্যেকটা গোলাপ গাছে প্রচুর পরিমাণে ফুল আনার জন্য আমরা কিন্তু প্রচুর পরিশ্রম করি। আমরা আমাদের গাছে প্রচুর পরিমাণে খাবার প্রয়োগ করি, গাছে প্রচুর পরিমাণে কীটনাশক প্রয়োগ করি, কিন্তু তা সত্ত্বেও গাছে ফুল ফোটার আগে দেখা যায় যে ফুলের কুঁড়িতে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়েছে, ফুলের সাইজ ছোট হচ্ছে, গ্রীষ্মকাল আসার সাথে সাথে গাছে প্রচুর পরিমাণে জাপ পোকার আক্রমণ হচ্ছে বা পাতার রং হলুদ হয়ে যাচ্ছে। অনেক সময় পোকা আমরা চোখে দেখতে পাই, আবার অনেক সময় দেখতে পাই না। তো আজকে সম্পূর্ণ অর্গ্যানিক পেস্টিসাইড তৈরি করে দেখাবো, যার জন্য আমাদের লাগবে আকন্দ গাছের পাতা। বন্ধুরা, যদি তোমাদের বাগানে বাড়িতে আকন্দ গাছ থাকে অথবা রাস্তার ধারে কোথাও আকন্দ গাছ দেখতে পাও তাহলে এই আকন্দ গাছের 5টা বা 6টা পাতা সংগ্রহ করতে হবে। তবে এই সাদা আকন্দ বা শ্বেত আকন্দের পাতা হলে কিন্তু খুব ভালো হয়, কারণ এই শ্বেত আকন্দের পাতা খুব ভালো কীটনাশক হিসেবে কাজ করে, সিস্টেমিক পেস্টিসাইড হিসেবে কিন্তু খুব ভালো কাজ করে। যদি পাতার ভেতরেও কোনো পোকামাকড় থাকে তাহলে এই আকন্দ পাতার যে আঠা থাকে, এই আঠা বা আকন্দ পাতার রস খুব ভালো কাজ করে। তো প্রথমেই দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা হামানদিস্তা। তো তোমরা যে কোনো কিছুর সাহায্যে পাতাগুলোকে একটু থেঁতো করে নেবে, পেস্ট করলে হবে না, মিক্সিতে পেস্ট করার কোনো প্রয়োজন নেই। এটা থেঁতো করার সময় ভালোভাবে খেয়াল রাখবে যেন চোখে বা মুখে এই পাতার আঠা বা রস না যায়। তো ভালোভাবে থেঁতো করে নেওয়ার পর 1 লিটার জলের মধ্যে এই পাতাটা আমি 24 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। তো 5টা পাতা আমি নিয়েছি, তোমরা 5টা অথবা 6টা পাতা নিতে পারো। আকন্দ পাতা না থাকলে কোন পেস্টিসাইড গাছে স্প্রে করতে হবে সেটাও আমি এই ভিডিওতেই বলে দেবো। তবে যদি আকন্দ পাতা থাকে তাহলে তোমরা কিন্তু এই আকন্দ পাতা ভিজিয়ে 24 ঘন্টা রেখে দেবে। 24 ঘন্টা পর একটা অন্য পাত্রের মধ্যে এই আকন্দ পাতার যে জলটা তৈরি হয়েছে এটা ছেঁকে নিতে হবে। কোনো রকমভাবে সাধারণ জল মেশানোর কোনো প্রয়োজন নেই, এটা কিন্তু সরাসরি আমরা গাছে স্প্রে করব। বিকালবেলা অথবা সকালবেলা এটা আমরা স্প্রে করব, রোদ্দুরে স্প্রে করা যাবে না। প্রত্যেকটা গাছে, তোমরা শুধুমাত্র গোলাপ গাছে নয়, এটা কিন্তু যে কোনো বাগানের যে কোনো গাছে স্প্রে করতে পারবে। লাগাতার 3 দিন যদি এটা স্প্রে করতে পারো খুব ভালো রেজাল্ট দেখতে পাবে। যদি আকন্দ পাতা না থাকে সেক্ষেত্রে তোমরা রাসায়নিক কীটনাশক হিসাবে 1 লিটার জলে 1 ml কনফিডার 1 ml কাকা মিশিয়ে গাছে স্প্রে করবে 7 দিনে একবার, প্রতি সপ্তাহে একবার করে যদি স্প্রে করতে পারো গাছে কিন্তু কোনো রকম কোনো পোকামাকড়ের আক্রমণ হবে না। পয়েন্ট নাম্বার 5, বন্ধুরা, এবার আসি খাবার প্রয়োগের কথায়। এই যে গাছটা তোমরা সামনে দেখতে পাচ্ছ, এই গাছটায় আমি আগেরবার খাবার প্রয়োগ করা তোমাদের দেখিয়েছিলাম। খাবার প্রয়োগ করার সঙ্গে সঙ্গে গাছে তোমরা গ্রোথ খুব ভালোভাবে লক্ষ্য করতে পারছো। এই গাছে আমি যে খাবার দিয়েছিলাম, কি খাবার আমি দিয়েছিলাম সেটা দেখার জন্য আগের ভিডিওতে দেখতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। সম্পূর্ণ জৈব খাবার প্রয়োগ করেই কিন্তু আমার বাগানের গোলাপ গাছগুলোর এত সুন্দর গ্রোথ হয়েছে এবং গাছে প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটছে। তো প্রথমেই খাবার প্রয়োগ করার আগে টবের মাটিটা হালকা করে খুশে নিতে হবে। গাছে টবের মাটিতে যদি আগাছা থাকে সেই আগাছাগুলোকে তুলে ফেলতে হবে। এই কাজটা আমাদের 15 দিন অন্তর অন্তর অবশ্যই করতে হবে। শুধুমাত্র একটা গাছেই নয়, প্রত্যেকটা গাছেই আজকের আমি খাবার প্রয়োগ করব। সম্পূর্ণ ঘরোয়া অর্গ্যানিক খাবার আজকে আমি তৈরি করব, একটা লিকুইড খাবার। তো লিকুইড খাবার প্রয়োগ করার আগে যে কাজটা করতে হবে, মাটি খুশে নেওয়ার পর টবের মাটিতে দিয়ে দেবো আমি 3 চামচ পরিমাণ ইউজ করা চা পাতা। এই ইউজ করা চা পাতা তোমরা কম্পোস্টের পরিবর্তে কিন্তু প্রয়োগ করতে পারো। বড় সাইজের টব হলে 1 মুঠো পরিমাণ ইউজ করা চা পাতা যদি মাসে 2বার করে প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট দেখা যায়। যেহেতু টবের সাইজ ছোট তাই আমি এখানে 3 চামচ পরিমাণ ইউজ করা চা পাতা দিয়ে দিলাম। ইউজ করা চা পাতার পরিবর্তে এখানে ফ্রেশ চা পাতা 1 চামচ পরিমাণ প্রয়োগ করতে পারো। আর যদি কোনো রকমভাবে চা পাতা প্রয়োগ করতে না পারো সেক্ষেত্রে কোন খাবার প্রয়োগ করতে হবে এই ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দেবো। তো তার আগে তৈরি করব লিকুইড খাবার। লিকুইড খাবার তৈরি করার জন্য আমাদের যে দুটো উপকরণ লাগবে সামনেই আছে, দেখো।
একটা শশার খোসা লাগবে এবং 4টে পেঁয়াজের খোসা লাগবে। গোটা শশা প্রয়োজন নেই বা গোটা পেঁয়াজের প্রয়োজন নেই, শুধুমাত্র প্রয়োজন খোসার। তো এই পেঁয়াজ এবং শশার মধ্যে আছে প্রচুর মাত্রায় পটাশিয়াম, তাছাড়া পেঁয়াজের খোসার মধ্যে আছে প্রচুর মাত্রায় সালফার। যে সমস্ত উপাদান সিউইডের মধ্যে আছে প্রায় তার কিছু অংশ এই পেঁয়াজের খোসার লিকুইডের মধ্যে আছে। তো আমি এখানে 2 দিন ভিজিয়ে রেখেছি একটা শশার খোসা এবং 4টে পেঁয়াজের খোসা। 2 দিন ভিজিয়ে রাখার পর আমরা কিন্তু গাছে এটা প্রয়োগ করব। তো কিভাবে প্রয়োগ করব সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো। তো পেঁয়াজের খোসা এবং শশার খোসা যদি না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে পেঁয়াজের খোসা এবং পাকা কলার খোসা 2 দিন ভিজিয়ে রেখে সেই লিকুইডটাও কিন্তু গাছে প্রয়োগ করতে পারো। অন্য একটা পাত্রের মধ্যে নিতে হবে 500 ml সাধারণ জল। 500 ml সাধারণ জলের মধ্যে আমরা যে লিকুইডটা তৈরি করেছি সেই লিকুইডটা কিন্তু ছেঁকে নিতে হবে, কারণ সরাসরি কোনো গাছেই লিকুইড প্রয়োগ করা যাবে না, সবসময় সাধারণ জলের সাথে মিশিয়ে তবেই কিন্তু গাছে প্রয়োগ করতে হবে। এই পেঁয়াজের খোসা এবং শশার খোসার মধ্যে আছে প্রচুর মাত্রায় মাইক্রোনিউট্রিয়েন্টস ও ম্যাক্রোনিউট্রিয়েন্টস, যেটা আমাদের গাছে ফুল আনতে সাহায্য করবে, গাছের পাতা সবুজ রাখবে, গাছে পোকামাকড়ের আক্রমণ দূর করবে। এই লিকুইডটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো কফি। যদি চা পাতা বা ইউজ করা চা পাতা ইউজ করে না থাকো সেক্ষেত্রে কিন্তু এই কফি পাতার যে 2 টাকার পাতায় যতটুকু পরিমাণ কফি আছে সমস্ত কফিটাই কিন্তু এই 1 লিটার জলের মধ্যে মিশিয়ে নিতে হবে। যদি চা পাতা আগে গাছে প্রয়োগ করে থাকো সেক্ষেত্রে কফি পাউডার দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। যদি ইউজ করা চা পাতা 1 সপ্তাহ আগে প্রয়োগ করে থাকো তাহলে কিন্তু এই কফি পাউডার মিশ্রিত জল গাছে প্রয়োগ করতে পারো, কোনো সমস্যা হবে না। গাছের মাটি অ্যাসিডিক থাকবে, গাছের মাটি যদি অ্যাসিডিক থাকে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং গাছের খুব ভালো গ্রোথ হবে। তো কতটুকু পরিমাণ প্রয়োগ করব, একটা 10 ইঞ্চি সাইজের মাটির টবে আমি প্রয়োগ করছি 500 থেকে 600 ml, আর যেগুলো 8 ইঞ্চি সাইজের টব সেগুলোতে আমি প্রয়োগ করব 250 থেকে 300 ml। তো গাছের সাইজ অনুযায়ী, বয়স অনুযায়ী বা টবের সাইজ অনুযায়ী গাছে কিন্তু খাবার প্রয়োগ করতে হবে। অতিরিক্ত খাবার দেওয়ার প্রয়োজন নেই, টবের ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার মতো এতটা পরিমাণ খাবারও দেবে না যেন ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যায়। তো লিমিটেড খাবার গাছে প্রয়োগ করতে হবে এবং এই খাবার 10 দিন অন্তর অন্তর বাগানের প্রত্যেকটা গোলাপ গাছে যদি প্রয়োগ করতে পারো গাছের গ্রোথ কিন্তু খুব ভালো রকমভাবে তোমরা লক্ষ্য করতে পারবে এবং গাছে পোকামাকড়ের আক্রমণও কম হবে, কারণ দুর্বল গাছে পোকামাকড়ের আক্রমণ সবসময় বেশি হয়। এরপর বলবো পয়েন্ট নাম্বার 6। বন্ধুরা, বাগানে খাবার প্রয়োগ করার পাশাপাশি গাছে কিন্তু অনুখাদ্য অবশ্যই স্প্রে করতে হবে, যে কোনো অনুখাদ্য। আমি যেটা স্প্রে করি সেটা বায়োভিটা এক্স লিকুইড সিউইড। তো তোমরা কিন্তু বায়োভিটা এক্সের পরিবর্তে অ্যাগ্রোমিন ম্যাক্স ব্যবহার করতে পারো, অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার করতে পারো, মুভোবিন ব্যবহার করতে পারো। যে অনুখাদ্যের মধ্যে জিঙ্ক, বোরন, আয়রন আছে সেই ধরনের অনুখাদ্য গাছে স্প্রে করার চেষ্টা করবে। বন্ধুরা, এই ছিল মার্চ মাসের শেষের সপ্তাহের পরিচর্যার ভিডিও। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের এই ভিডিও সংক্রান্ত যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলো না, কারণ এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।